আসসালামু আলাইকুম। আমাদের আজকের সেকেন্ড সেশন আমরা আজকে মূলত দেখব হচ্ছে ডিজিটাল ডিভাইস, কম্পিউটারস, আইটি টেকনোলজি এবং পিসি হার্ডওয়্যার এর একটা সামারাইজড কনসেপ্ট। সেখানে আমরা একটা কম্পিউটার বা বিভিন্ন ধরনের কম্পিউটার, তার ভিতরে ইন্টারনাল যে বেসিক কম্পোনেন্ট গুলি আছে সেগুলো, কম্পিউটারকে কেন কম্পিউটার বলা হয় এটা একটা ভালো আইডিয়া নেওয়া। এছাড়া বিভিন্ন ধরনের আইটি টেকনোলজি যেটা আমরা ডেইলি বেসিসে ইউজ করি সেই বিষয় সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমরা একটা প্রেজেন্টেশনে যাই। এই প্রেজেন্টেশনে আমাদের মূল টার্গেটটা থাকবে হচ্ছে কম্পিউটার সম্পর্কে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট নেওয়া। সো আমরা ফার্স্টে দেখবো যে অ্যাকচুয়ালি কম্পিউটারটা কখন আসছে। কম্পিউট মানে গণনা করা, এটা মূলত অনেক বছর, প্রায় 5,000 বছর আগে বা 6,000 বছর আগে দেখা গেছে যে অ্যাবাকাসের মাধ্যমে মানুষ গণনা করতো। এই গণনা করার জিনিসটা আপনারা দেখতে পেতেছেন স্ক্রিনে, যে কিভাবে মানুষ গণনা করতো, 1 2 3 4 বা 10-এর গুণিতক হারে গণনা করতো। তখন অনেক আগে শূন্যের কনসেপ্টটা ছিল না, পরবর্তীতে অ্যারাবিক নাম্বার থেকে শূন্যের কনসেপ্টটা আসে এবং পরবর্তীতে এইটা বিভিন্ন ভার্সন মানে অ্যাবাকাস নামের একটা যন্ত্র তৈরি করা হয়, যেটার মাধ্যমে মানুষ গণনা করে এবং বিভিন্ন দেশে বিভিন্নভাবে এই গণনাকারী যন্ত্রটা তৈরি করা হয়েছে। মূলত এই গণনাকারী যন্ত্রটা প্রথম তৈরি করা হয় হচ্ছে ব্যাবিলন মানে হচ্ছে ইরাকে, সুমেরিয়ানে, প্রায় খ্রিস্টপূর্ব 2700 থেকে 2300 সালের দিকে। পরবর্তীতে রোমানরা এটা আরেকটু সিম্পলিফাইড করে, চাইনিজরা এটাকে আরো ডেভেলপ করে, এভাবে করে করে প্রথম এনশিয়েন্ট কম্পিউটার আমরা দেখতে পাই। কিন্তু পরবর্তী যে এনশিয়েন্ট কম্পিউটারটা, এটা খুব ইন্টারেস্টিং, এটাকে বলা হয় অ্যান্টিকাইথেরা মেকানিজম। অ্যান্টিকাইথেরা মেকানিজম নামটা মূলত গ্রিক একটা আইল্যান্ড থেকে পাওয়া গেছে। সেখানে এটা একটা মূলত অ্যানালগ কম্পিউটার বলা হয় এবং এই অ্যানালগ কম্পিউটারটা অ্যাকচুয়ালি প্রায় কয়েক হাজার বছর আগে মূলত এটা তিনটা কাজে ইউজ করা হতো। যেহেতু কম্পিউট করা মানে গণনা করা, তো আগেরকার দিনে মানুষ গণনা করা বলতে বুঝাইতো যে অ্যাস্ট্রোনমিক্যাল বিভিন্ন তারা বা বিভিন্ন সূর্যের বিভিন্ন পজিশন, কখন উঠবে কখন নামবে, এটার অনুসারে ঋতু কিভাবে চেঞ্জ হচ্ছে বা বিভিন্ন ধরনের আপনার জোয়ার ভাটা, এই বিষয়গুলি ক্যালকুলেশন করা বা পজিশন নির্ধারণ করা। এছাড়া এক্লিপস কখন হবে এবং ক্যালেন্ডারিয়াল মুভমেন্টের জন্য সাধারণত এই ধরনের গিয়ার ভিত্তিক একটা মেকানিজম তৈরি করা হয়েছে এবং এটা পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে এটা রেপ্লিকা তৈরি করা হয় এবং এটা ব্রোঞ্জ এবং উডেনের তৈরি। এটা হচ্ছে বলা চলে খুব অ্যাডভান্স মেকানিজমের একটা কম্পিউটার। পরবর্তীতে অনেক বছর চলে যায় এবং একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর যখন মানুষের মেকানিক্স থেকে আস্তে আস্তে ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি আবিষ্কার করা শুরু করে, তখন তারা দেখতে পেয়েছে যে একটা নতুন ডিভাইস বা কোন একটা চিপ বা সামথিং আইসি, এরকম কিছু কিছু ছোট ছোট বিভিন্ন কনসেপ্ট তারা ডেভেলপ করার চেষ্টা করে বিভিন্ন সময়। এবং এই জিনিসগুলোকে কম্বাইন করে তারা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিকে মেকানিক্সের সাথে কম্বাইন করে কম্পিউটারটাকে একটা ফিজিক্যাল রূপ দান করে। তো আমরা এখানে কম্পিউটারের 5টা জেনারেশন জানি, অ্যাকচুয়ালি এটা বইয়ের কথা, কিন্তু আমরা একটু দেখবো। জেনারেশন 1 বলতে বোঝায় 1940 সালে যখন কম্পিউটারটা প্রথম আবিষ্কার, না মানে অ্যাকচুয়ালি কম্পিউটার অনেক আগে আবিষ্কার হয়ে গেছে, কিন্তু কম্পিউটারটা যখন অফিসিয়ালি ডেভেলপ করে, যখন মার্কেটে আনার মতো ডেভেলপ করে 1940 সাল থেকে 1956 সালে, 16টা বছর কম্পিউটারের জন্য যেই কম্পোনেন্ট গুলি লাগতো সেটা হচ্ছে ভ্যাকুয়াম টিউবস। ভ্যাকুয়াম টিউবস জিনিসটা আসলে কিরকম দেখতে আমরা একটু দেখি। অ্যাকচুয়ালি ভ্যাকুয়াম টিউব বলতে বোঝায় যে আপনি কোন একটা জিনিসকে, কোন একটা কাচের, বায়ুশূন্য একটা কাচের মধ্যে রাখছেন, এরকম একটা বিষয়। আমরা ভ্যাকুয়াম টিউবস অনেকটা আমাদের বাসার টিউব লাইট যেরকম আছে বা আমরা হয়তো বা যে বাল্ব গুলি আছে সেগুলির মতো তুলনা করতে পারি। আমাদের অনেক আগের জমানা যখন যে লাইট, হলুদ লাইট গুলি থাকতো সেরকম ট্যাংস্টেনের বাল্ব সেটা। ওই সময় কোনো স্ক্রিন ডেভেলপ করা হয় নাই, সো মনিটর ছিল না। ম্যাগনেটিক ড্রাম ছিল, যেই ড্রামটা আমরা দেখবো সামনে, যেখানে মূলত হার্ড ডিস্ক বা স্টোর করা হইতো। কিবোর্ড মাউস বলতে কিছু ছিল না, পাঞ্চ কার্ড ছিল। যে ল্যাঙ্গুয়েজ আমরা এখন যেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, সেটা নাম ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। সেটা সংখ্যার মাধ্যমে করা হইতো, ইনপুট এবং আউটপুট এটা মূলত প্রিন্টিং এর মাধ্যমে বের হইতো, প্রিন্ট হয়ে। আর ইনপুট হচ্ছে পাঞ্চ কার্ডের মাধ্যমে। দেখেন আমরা প্রথম যে কম্পিউটারটা অফিসিয়ালি লঞ্চ করে সেটা হচ্ছে ইউনিভ্যাক, এবং ইউনিভ্যাকের লোগো, এবং আমি ইউনিভ্যাকটা দেখতে পাচ্ছি এখানে। আহ এখানে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে মূলত ম্যাগনেটিক ড্রাম। এটা মাত্র 10 কিলোমিটার একটা ম্যাগনেটিক ড্রাম। আপনি দেখেন যে ডান পাশে যেই বক্সটা আমরা দেখতে পাইতেছি অনেক কাইন্ডস অফ ফ্রিজের মতো, এই জিনিসটা হচ্ছে কাইন্ডস অফ আপনার একটা সিপিইউ। যে সিপিইউটা এখন আমরা বর্তমানে দেখি ইন্টেলের, ধরেন কোর i7 কোর i5 প্রসেসর, এই জিনিসটা আপনি এখন পাশে যেটা দেখতে পাইতেছেন সেটার মতো অনেকটা। আর মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা সরি, সেটা অনেকটা সংখ্যার ভিত্তিতে বিভিন্ন মেমোরিতে ক্যালকুলেট করা হয়তো খুব সিম্পলি। এভাবে মূলত কম্পিউটারটা কাজ করে।
যেটা হার্ড ডিস্ক আমরা সেটার নাম একসময় ছিল সিলেক্ট্রন, এবং এই সিলেক্ট্রনটা ম্যাক্সিমাম হয়তো 1 কিলোবাইট পর্যন্ত ডাটা স্টোর করা। 1 কিলোবাইট আপনি কল্পনা করতে পারবেন না, এটা অনেক কম। সরি, 1 বাইট পরিমাণ অনেক কম একটা অ্যাকচুয়ালি জায়গা। তো এটা 256 থেকে 4096 বিট পর্যন্ত ইনফরমেশন রাখতে পারতো। এর মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি 4096টা 01 রাখতে পারবেন, এর বেশি কিছু রাখতে পারবেন না। এবং এটা 1946 সালে আবিষ্কার করা হয়, এটাই মনে করেন ওই সময়কার হার্ড ডিস্ক। এভাবে মোটামুটি জেনারেশন 1টা চলতে থাকে। আপনি একটু দেখেন কম্পেয়ার করে যে 1995 সালে আমাদের আইসির মাধ্যমে যে চিপটা তৈরি করা হয় উপরের দিকে দেখতে পাচ্ছেন, সেটা ইনিয়াক। আর 1943 সালে ঠিক 43 বা 45, মানে হচ্ছে 50 বছরের যে গ্যাপ, তার মধ্যে দেখেন প্রথম ইলেকট্রনিক যে লার্জ স্কেল কম্পিউটার যেটা অফিসিয়ালি তৈরি করা হয়েছে, ইনিয়াক ফার্স্ট কম্পিউটার যেটা, সেটা সাইজ এবং ওটার সাইজ মানে দুইটা কত 50 বছর অনেক বিশাল বড় একটা চেঞ্জ হয়েছে। এটা পেন ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিতে রাখা আছে আমেরিকায়। এইভাবে মোটামুটি জেনারেশন 1 চলতে থাকে। তো আমরা ওই প্রসেসরের ভিতর অংশটা দেখি, প্রচুর ওয়ারিং করা, ভ্যাকুয়াম টিউবটা আমরা দেখতেছি, দেখতে কিরকম অনেকটা লাইটের মতো। এই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা জেনারেশন 1 কম্পিউটার চলে গেছে, এবং প্রচুর পরিমাণে পাওয়ার কনজিউম করে, এবং এটার প্রসেসিং স্পিড খুবই স্লো। জেনারেশন 1-এর একটা রিমার্কেবল পিকচার আমরা দেখতে পেতেছি। এবং আমরা এখন যেমন একটা ব্র্যান্ডের পিসির কথা বলি বা ব্র্যান্ডের একটা ফোনের কথা বলি, তেমন ওই সময়কার একটা জেনারেল পারপাস ব্র্যান্ডের পিসির নাম ছিল বেন্ডিক্স G15, যেটা 1956 সালে মানুষের কাছে প্রথম আসে। তো আমরা সেরকম একটা ছবি এখানে দেখতেছি। এছাড়া আমরা পাঞ্চ কার্ড, এটা আমরা শুনছি। এটা হচ্ছে মূলত দুই রকমের। একটা হচ্ছে আপনি পাঞ্চ কার্ডটা রোল আকারে থাকে, আমরা এখানে যেটা দেখতেছি রোল আকারে। এবং আরেকটা হচ্ছে পাঞ্চ কার্ড, যেটা হচ্ছে আপনার জাস্ট পাঞ্চ কার্ড হিসেবে থাকে। আপনি দেখেন যে পাঞ্চ কার্ডটার নিচে আমরা দেখতে পাইতেছি, সেই পাঞ্চ কার্ডটা অ্যাকচুয়ালি, সরি, এই পাঞ্চ কার্ডটা অ্যাকচুয়ালি ফরটানে মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখা। এবং এখানে বলা হয়েছে যে আপনি দুইটা সংখ্যার ভিতরে যোগ করার একটা পাঞ্চ কার্ড, খুব সিম্পল একটা ফাংশন। এটা মূলত এইভাবে কাজ করে। আমি কাজ করার জিনিসটা হয়তো অ্যানিমেশন আকারে দেখানোর চেষ্টা করছি। ওকে, দেন পাঁচ কাটের পর আমরা চলে যাই জেনারেশন 2-তে। জেনারেশন 2 হচ্ছে 1956 সাল থেকে 1963 সাল, এবং এই সময়টার মধ্যে মানুষ তাদের টেকনোলজিটা আরো ছোট করার চেষ্টা করে। এবং এই ছোট করা টেকনোলজির নাম হচ্ছে ট্রানজিস্টর। খুবই রেভলিউশনারি একটা আইডিয়া। ম্যাগনেটিক কোর আগের মতোই থাকে, এখানে আসলে হার্ড ডিস্কের কোনো চেঞ্জ হয় না। মেশিন ল্যাঙ্গুয়েজ থাকে, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, নতুন ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করা হয়। 3 ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, একটা লাইনে 3টা ওয়ার্ডের বেশি লেখা যায় না এখানে। তো এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ, এটাকে অ্যাডভান্স করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় প্রথম। একদম শেষের দিকে প্রথম মনিটরটা তৈরি করা হয়, এবং কিবোর্ডটা মোটামুটি আসে এই অবস্থায়। এখানে অ্যাকচুয়ালি যে ট্রানজিস্টরের কথা আমি বলছি, সেটা মূলত বেল ল্যাবরেটরিতে আবিষ্কার করা হয়, এই যে প্রথম ট্রানজিস্টরের রেপ্লিকা। এখন আমরা মূলত এইভাবে দেখি ট্রানজিস্টর গুলি, আপনারা অনেকেই দেখবেন এই ট্রানজিস্টর গুলি। আহ, এটা পরবর্তীতে আরো ডেভেলপ করে আইসিতে কনভার্ট করা হয়েছে। এবং প্রথম হার্ড ডিস্ক আবিষ্কার করা হয়, প্রথম হার্ড ডিস্কটা দেখতে অনেকটা এরকমই থাকে। আমরা এখন যেমন হার্ড ডিস্কের একটা কেসিং দেখি, চারকোনা বক্স, আর হার্ড ডিস্কটা তো গোল থাকে অ্যাকচুয়ালি। সো ওই হার্ড ডিস্কটা এরকম থাকে। এবং সেটা 1956 সালে আইবিএম প্রথম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন তারা আবিষ্কার করে, এবং মাত্র 5 মেগাবাইটের আপনি হার্ড ডিস্কটা দেখেন, অনেক বড়। এবং সেটা একটা প্লেনে করে নিয়ে যাওয়া হইতেছে। তো মোটামুটি এই হচ্ছে আপনার হার্ড ডিস্কের বিষয়টা। এবং জেনারেশন 3 আসে, তখন একটু আপগ্রেড করা হয়, এবং এই সময় থেকে মানুষের ঘরে ঘরে কম্পিউটারটা কেনা বেচা মানে একদম পার্সোনাল কম্পিউটার হিসেবে চলে যায় 1964 সাল থেকে 71 সাল পর্যন্ত। এই সিচুয়েশনে মানুষ আইসি, ইন্টিগ্রেটেড চিপ নামের একটা কনসেপ্ট তৈরি করে, এবং এই টেকনোলজিটা অনেক বড় বড় ডিজাইনকে খুব ছোট করে নিয়ে আসছে। এটাকে আমরা চিপ হিসেবে চিনি। চিপ, কিবোর্ড, মনিটর, এগুলো আবিষ্কার করা হয়, এবং মাউস আসে প্রথমে এখানে। ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটু উপরে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসে, যেমন আমরা সি প্রোগ্রামিং এখন সেটা ধরি। কিবোর্ড ইন্টারফেস আসে আমরা দেখতে পাইতেছি কয়েকটা, এবং আমরা এখান থেকে প্রথম দেখবো যে অ্যাপল কম্পিউটার আসে। তো আমরা যে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি বলি, সেই আইসিটা প্রথম কিলবি এবং দুইজন মিলে একসাথে তৈরি করে। মূলত দুইটা আইসি আমরা দেখাইতে পারতেছি, এবং এটা অনেক বড়। জুম করা আপনার আইসিটা মূলত বাম পাশে নিচে যেটা দেখতেছেন এই হিসেবে দেখেন।
এই আইসি কিন্তু আপনারা মেমোরি র্যাম র্যাম হিসেবে দেখতে পারতেছেন বা বিভিন্ন চিপসেটের মধ্যে দেখেন। এবং এইখানে র্যামের প্রথম আবিষ্কারটা হয়, যেহেতু আইসি তৈরি করে গেছে, তার মানে হচ্ছে আপনি মেমোরিতে কিছু জিনিস রাখবেন, ওখানে গিয়ে কিছু ক্যালকুলেশন করবেন, এখান থেকে কিছু ডাটা পাস করবেন, ওই কনসেপ্টটা প্রথম তৈরি করে। প্রথম র্যাম ডাইনামিক র্যাম ডি র্যাম, সেটা 1 কিলো বিট পিমোসের 1966 সালে রবার্ট ডেনার্ড উনি প্রথম আবিষ্কার করে। এবং ডি র্যাম সেল বলা হয় এটাকে, আপনি তাকে দেখতেছেন মাঝখানে যে ছবিটা, উনি রবার্ট ডেনার্ড। এবং 1970 সালে উনি 256 বাইটের ডি র্যাম, মানে খুবই কম, এটা অস্বাভাবিক কম। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে র্যামের যে ইভলিউশনটা সেটা আমি দেখাইছি। একদম উপরের দিকে এটা হচ্ছে মূলত র্যাম, এটা হচ্ছে মূলত র্যামের একটা সেল। আমরা এখন যে র্যাম গুলি দেখি অ্যাকচুয়ালি কিন্তু পুরোটা মিলে একটা র্যাম না, অ্যাকচুয়ালি র্যাম গুলো হচ্ছে ছোট ছোট এই আইসি গুলো। এই আইসি গুলোকে দুই পাশে থাকলে ডাবল সাইডেড র্যাম বলতেছে, আমরা এক সাইডে থাকলে সিঙ্গেল সাইডেড র্যাম এখানে বলে। সেক্ষেত্রে আপনি এই র্যাম গুলো আসলে মূলত কম্বাইন করে তারা একটা বাসের মতো করে অ্যাটাচ করে দিছে, এবং এইটাই আমাদের মূলত বিভিন্ন কয়েক জিবি সামথিং জিবি র্যাম হিসেবে পরিচিত। জেনারেশন 3-তে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাউস। এবং এই মাউসের কনসেপ্টটা যখন প্রথম আসে 1960 সালে, ডগলাস এঙ্গলবার্ট এবং বিল ইংলিশ এই দুজন মিলে মাউসের ডিজাইনটা করে। প্রথম মাউসের ডিজাইন আপনি যদি খেয়াল করেন দেখবেন যে অনেকটা কাঠের এবং নিচে একটা হুইল থাকে। এবং খুব ইন্টারেস্টিং যে এই মাউসের ডিজাইনটা পরবর্তীতে জার্মানরা নিয়ে যায় এবং পরবর্তীতে এটা রোল কুগেল নাম দেওয়া হয় এবং গোল একটা শেপ দেওয়া হয়। এটা বেশি দিন টিকে নাই, বাট এটা কাইন্ডস অফ টেলিফুনকেন কোম্পানির নিজস্ব মাউস। এবং এই মাউসের ইউসেসটা খুবই ইন্টারেস্টিং। মাউস পরবর্তীতে আপনারা তো এখন দেখেনি বিভিন্ন শেপ, প্রায় 10 থেকে 15 বার শেপ পরিবর্তন করছে। এবং এর পরপরই আমাদের জেনারেশন 4 আসে, এবং জেনারেশন 4টা হচ্ছে মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় মানুষ কম্পিউটারটা মানুষের বাসায় খুব সহজে কেনা বেচা, বিজনেস পারপাসে ইউজ করা, পার্সোনাল ইউজ করার ক্ষেত্রে নিয়ে আসে। 1971 সাল থেকে এটা অ্যাকচুয়ালি 2000 সাল পর্যন্ত। এবং এই সময়টা মানুষ প্রচুর পরিমাণে অ্যাডভান্স টেকনোলজি আবিষ্কার করে, এবং এই টেকনোলজিটা নাম দেওয়া হয় হচ্ছে মাইক্রো প্রসেসর। অর্থাৎ প্রসেসরটা মানে এই যে আইসিটা আমরা একটু আগে দেখলাম, সেটাকে আরো সুন্দর করে, আরো অনেক স্কেলটাকে অনেক কমায়, অনেক ছোট করে একটা ছোট জায়গায় আপনি অনেক বিশাল বড় কাজ করতে পারেন, এরকম একটা মেকানিজম দেওয়া হয়। এবং এখানে র্যামের কনসেপ্ট আসে, রোমের কনসেপ্ট আসে, আপনি এখানে GUI মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মুড পান। এবং পোর্টেবল ডিভাইসগুলো আপনি র্যাম এক্সট্রা অ্যাড করতে পারেন, সাউন্ড কার্ড এক্সট্রা অ্যাড করতে পারতেছেন, সিডি ড্রাইভ অ্যাড করতে পারেন, ডিভিডি, সাউন্ড বক্স সবকিছু অ্যাড করতে পারেন। তো 1981 সাল প্রথম IBM একটা পিসি আনে, এবং আপনি পিসিটার দাম আমি আপনাকে দেখাইতেছি এখানে, যে ওই সময়কার আমলে এই পিসিটার দাম, যেটার কনফিগারেশন তেমন কিছুই না, 16 বিটের কালার, সিম্পল অ্যাডাপ্টার, ক্যাসেট প্লেয়ার আছে, আহ, ছোট 1/4 ইঞ্চি ড্রাইভ আছে, ছোট একটা ড্রাইভ, মনে করেন ফ্লপি ডিস্ক ড্রাইভ। এটার দাম প্রায় 7,500 টাকা সর্বোচ্চ। আর অ্যাপেল হোম কম্পিউটার এটার দাম প্রায় 3.5 থেকে 7.5 এরকম। আহ, অনেক অনেক প্রাইস ওই সময়কার তুলনায়। এই সময়টা মূলত মেমোরি ডেভেলপ করে। মেমোরি বলতে আমরা এখন যেমন হার্ড ডিস্কের কথা চিন্তা করি, তখন তো ওরকম হার্ড ডিস্ক চিন্তা করে নাই। তখন মানুষ কোনোভাবে একটা ডিভাইসের ভিতরে স্টোর করা যায়, এটা কি হতে পারে, ম্যাগনেটিক যে কনসেপ্টটা। 1970 সালে বাবল মেমোরি আবিষ্কার করে, সিডি রোম আবিষ্কার করা হয়। 1971 সালে ফ্লপি ডিস্ক আবিষ্কার করে। ফ্লপি ডিস্ক আপনারা অনেকে হয়তো বা দেখছেন। স্মার্ট মিডিয়া যেটা আপনারা এখন মেমোরি কার্ড হিসেবে চিনেন, মিনি ডিস্ক, এগুলো আমরা এখন প্রায় ইউজ করি না বললেই চলে, এরকম কিছু আবিষ্কার করা হয়। এবং 1979 সালে IBM তাদের হার্ড ডিস্কটা প্রথম তৈরি করে। আপনি হার্ড ডিস্কের কনসেপ্টটা হচ্ছে এরকম, যেটা বড় গোল প্লেটের মতো অনেকটা। আপনি যে গোল প্লেট সাদা সাদা দেখতেছেন, এগুলো হচ্ছে হার্ড ডিস্ক, এগুলো এক একটা লেয়ার বিভিন্ন ধরনের। এখানে অনেকগুলো লেয়ার আছে, 350 মেগাবাইটের হার্ড ডিস্ক। আমরা এখন যে হার্ড ডিস্কটা দেখি এরকম একটা মাত্র লেয়ার, এবং একটা লেয়ারের মধ্যে মোটামুটি 1 টেরাবাইট 2 টেরাবাইট পর্যন্ত আপনি পেয়ে যান। সো এটা হচ্ছে মূলত হার্ড ডিস্কের আর্লি ভার্সন। আমরা জেনারেশন 4-এ মূল যে পরিবর্তনটা হয় সেটা যদি দেখি, সেটা আসলে প্রসেসর আর কিছুই না, আইসি। আইসি থেকে প্রসেসরটা ডেভেলপ করে প্রসেসরে এখন বর্তমান স্টেজে আসছে। এখন আমরা যদি দেখি প্রথম যে প্রসেসর ইন্টেলের 4004, এটা আমরা যেটা দেখতেছি উপরে, এবং সবচেয়ে আপগ্রেডেড এখন যেটা আসছে সেটা হচ্ছে কোরাই 7, বা এখন কোরাই 9 বলতে পারেন, বা হতে পারে আপনি কোরাই জেনন বলতে পারেন, জেনন ভার্সন বলতে পারেন। এরকম ইন্টেলের অনেকগুলো প্রসেসর, বা AMD বলতে পারেন, রাইজেন বলতে পারেন, অনেক ধরনের প্রসেসর এখন বর্তমানে আসছে। কিন্তু এই জিনিসটা আপনি দেখেন 1971 সাল থেকে ছোট হতে হতে এখন প্রসেসরটা কোরাই 7, যেটা বলা চলে 2011 সাল বা 2012 সালের নাগাদ, মোটামুটি একটা প্রসেসরের সম্পূর্ণ হাই লেভেল আপগ্রেড হয়ে গেছে। এখন 2022 সাল পর্যন্ত মানুষের চিন্তাটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটারের চিন্তা করা, সেটা আমরা সামনে দেখবো।
তো এই হচ্ছে মূলত জেনারেশন 5 এর একটা কনসেপ্ট, 4 এর একটা কনসেপ্ট, যেখানে মূলত প্রসেসর বা মেমোরি আপগ্রেডেশন হয়েছে। তো আমি জেনারেশন 5টা দেখাবো এটা শর্টলি। জেনারেশন 5 অ্যাকচুয়ালি 2000 সাল থেকে শুরু হয়েছে এবং এইটা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত চলতেছে। জেনারেশন 5 বলতে বোঝায় আপনি যে কম্পিউটারটা ইউজ করবেন সেটা নড়াচড়া করতে পারবে, মানে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, স্মার্ট টেকনোলজি আছে, আপনি ভয়েস কন্ট্রোল মাধ্যমে করতে পারবেন, ন্যানো টেকনোলজি আছে। আমরা যখন এখন ইলেকট্রনিক ইউজ করি, একসময় স্পিনট্রনিক্স আসতে পারে, কোয়ান্টাম কম্পিউটার আসতে পারে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আমরা কথা বলতেছি কাজ হচ্ছে এরকম হতে পারে, টাচ স্ক্রিন হতে পারে, এইগুলিকে বলা হচ্ছে জেনারেশন 5। এবং এটা 5th জেনারেশন কম্পিউটারের মূল হোতা তারা হচ্ছে জাপান। সো আমরা এখানে তিনটা রোবটের জিনিস দেখাইছি। একটা হচ্ছে তুরস্কের তৈরি একটা বিখ্যাত রোবট, 1990 সালে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে কিসমেত। সে সোশ্যাল ইন্টারাক্ট করতে পারতো, অনলাইনের মাধ্যমে আপনি কথা বলতে পারতেন তার সাথে। সবচেয়ে বিখ্যাত রোবট হোন্ডা কোম্পানির আসিমো, 2000 সালে এটা তৈরি করা হয়। এখন বর্তমানে আরো অনেক টোপিও অনেক ধরনের পাওয়ারফুল রোবট তৈরি করা হয়েছে। আর একটা হচ্ছে আহ, এম, অনেক সার্জিক্যাল মেশিনের মতো কাজ করে, ল্যাপারোস্কোপিক রোবট। এই ধরনের রোবট গুলি এখন বর্তমানে কিন্তু এআই মাধ্যমে রোবট তৈরি করা হইতেছে, আপনার সোফিয়া দেখছেন। তো এগুলো হচ্ছে মূলত জেনারেশন 5 কম্পিউটার। তো মোটামুটি এই হচ্ছে আমাদের জেনারেশন গুলি। অ্যাকচুয়ালি আমরা জেনারেশন থেকে এখন চলে যাই টাইম লাইনে। এই যে টাইমলাইন গুলো এটা আমরা বেশি একটা দেখবো না, কারণ এগুলি স্কিপ করব, কারণ এখানে মূলত দেখানো হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের যে মেমোরি আপগ্রেডেশন সেগুলো। যেমন ধরেন আমরা এখানে যে বাম দিকে দেখতে পেতেছি গোলাপি কালারে, সরি অরেঞ্জ কালারে, এটা হচ্ছে অনেকটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কার্ড র্যামের মতো। এটা ধরে নেন র্যাম। আবার ডান দিকে যেটা আমরা দেখতেছি এটা অনেকটা পোর্টেবল হার্ড ডিস্কের মতো, অনেক আগে। এটাকে পরে আপডেট করা হয়। আপনি যদি আবারও দেখেন, যেমন 1969 সালে যেই আমরা এটা দেখতেছি অনেকটা লাল রঙের, এই মেমোরিটা, এই র্যামটা দিয়ে, অ্যাকচুয়ালি এই মেমোরি দিয়ে অ্যাপোলো 11 চাঁদের দেশে যাওয়া হয়েছে। আবার হয়তোবা দেখা গেছে যে আপনি ডান দিকে যেটা দেখতেছেন ডাটা সেট, ডাটা পাস ক্যাসেট একসাথে ইউজ করার জন্য আহ, প্রথম ডাইনামিক র্যাম ডির্যাম জাপানিজ হিতাচি কোম্পানি প্রথম তৈরি করে এটা। এছাড়া আপনারা জয়স্টিক দেখতেছেন, 1977 সালে প্রথম জয়স্টিক এটা। এবং পরবর্তী 1980 সালে হার্ড ডিস্ক তৈরি করে, এবং হার্ড ডিস্কের নিচে দেখতে পাইতেছেন যে ফ্লপি ডিস্ক ড্রাইভ। 1983 সালে প্রথম সিডি আসে, সনি এবং ফিলিপস দুইজন মিলে বের করে। এভাবে করে আপগ্রেড হয়, এবং একটা পয়েন্টে এসএসডি হার্ড ডিস্ক আছে যেটা হচ্ছে আপনার পুরোটাই নট নন মেকানিক্যাল এবং কম্প্যাক্ট ফ্ল্যাশ। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আরো ইন ডিটেলস। ডিভিডি আসে 1995 সালে, টুইস্টার মিডিয়া। টুইস্টার যে মুভিটা, এটা প্রথম ডিভিডির মাধ্যমে লঞ্চ করে। এরপর ক্রুজার, এই কোম্পানিটা প্রথম একটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ নিয়ে আসে, আমরা যেটাকে পেন ড্রাইভ হিসেবে জানি। এবং আস্তে আস্তে হার্ড ডিস্কের আরো উত্থান হয়, এবং এখন বর্তমানে সিগেট মনস্টার 60 টেরাবাইটের হার্ড ডিস্ক তৈরি করে। খুব ছোট হার্ড ডিস্কটা মূলত, কিন্তু 60 টেরাবাইটের মনস্টার হার্ড ডিস্ক বলা হয় এটাকে। এইভাবে আপনি যদি দেখেন তাহলে মূলত কিভাবে আমরা ক্যালকুলেট করি, আমরা দেখতে পাই যে টেরাবাইট, এখন তো আমরা ঘরে 1 টেরাবাইট 2 টেরাবাইট হার্ড ডিস্ক ঘরে রাখি, নর্মালি রাখি। একটা মোবাইলের মধ্যে 1 টেরাবাইটের মেমোরি থাকে সাধারণত। তো এটার দাম অ্যারাউন্ড $100 এর মধ্যে আপনি পাবেন। কিন্তু যদি পেটাবাইট বলি আমাদের, সেটা মোটামুটি বড় দুইটা কাঠের বিশাল বড় হয়তো বা হতে পারে কম্পিউটার টেবিল, এরকম 2-3টা কম্পিউটার টেবিলের সমান। এক্সাবাইট যদি বলি তাহলে মোটামুটি আপনি 4 তলা বিশাল বড় ডাটা সেট, ফর এক্সাম্পল আপনি এটা হতে পারে শাহালি মার্কেট যেরকম আছে বিশাল বড় মার্কেটের সমান মেমোরি। জেটাবাইট যদি আপনি বলেন তাহলে এই পরিমাণ মেমোরি যদি জায়গা দখল করে তাহলে নিউ ইয়র্ক ম্যানহাটন সিটি পুরো 20% দখল করে ফেলবে। আর যদি ইউটাবাইট যদি বলি তাহলে এটা হচ্ছে মোটামুটি দুইটা দেশ এর মাঝখানে সম্পূর্ণ জায়গা দখল করে ফেলবে, হিউজ পরিমাণ জায়গা। তো এটা হচ্ছে মূলত মেমোরির আপগ্রেডেশন। অ্যাকচুয়ালি এই কারণে মেমোরি রাখার জন্য বিশাল অ্যামাউন্ট জায়গা দরকার পড়ে, এবং আপনারা দেখবেন ফেসবুক গুগল তাদের সার্ভারে যে জায়গাগুলি রাখে, মানুষ অনেক ছবি অনেক ধরনের ইনফরমেশন আপলোড করতেছে বিনামূল্যে। তারা কি করতেছে, এগুলোকে জমা রাখতেছে কোনো একটা জায়গায়, এবং তাদের এই জন্য বিভিন্ন বড় বড় জায়গা লাগতেছে, এবং সেখানে তারা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেছে। এভাবে করে তারা মেমোরি গুলি রাখার একটা হার্ড ডিস্ক রাখার জায়গা তৈরি করতেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের জেনারেশন এবং হচ্ছে মেমোরি আপগ্রেড। আমরা কম্পিউটার ক্লাস সম্পর্কে আমরা একটু দেখি। কম্পিউটার ক্লাস বলতে কি বোঝায়, মানে কত ধরনের কম্পিউটার আমরা পৃথিবীতে চালাই, এটা আমরা আরেকবার দেখবো। আমরা এখানে একটা সামারি ভিউ দেখি। পার্সোনাল কম্পিউটার, আমরা এই পার্সোনাল কম্পিউটারটা হচ্ছে বেশি পরিচিত। এখানে কি থাকে, একটা মেমোরি, একটা মনিটর থাকে, একটা কিবোর্ড, একটা মাউস, একটা টাওয়ার থাকে। এই যে চারকোনা বক্স আমরা দেখতেছি, এটাকে আমরা প্রথম ভাষায় বলি হচ্ছে পিসি কেসিং। কিন্তু এটা পুরো কম্প্যাক্ট এই প্যাকেজটা, মানে পুরো চারকোনা বক্সটাকে অ্যাকচুয়ালি বলা হয় টাওয়ার। এই টাওয়ারটার মধ্যে কিন্তু মাদারবোর্ড, তারপর আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট যে ডিভাইস গুলো আছে সেটা ইন্টিগ্রেটেড করা থাকে। তাছাড়া এক্সট্রা পেরিফেরাল, পেরিফেরাল বলতে বোঝায়
এই যে বাইরের যে একটা স্পিকার বা আপনি একটা মাউস একটা কিবোর্ড বাইরে থেকে অ্যাটাচ করতেছেন, এই অ্যাটাচ করা জিনিসগুলিকে পেরিফেরাল বলা। এগুলি অ্যাড করে আপনি পার্সোনাল পিসি বানাচ্ছেন, পিসি বা পার্সোনাল কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার এটা হচ্ছে এমন একটা বিগ কম্পিউটার, ওয়ার্কস্টেশন বা একটা সার্ভার হইতে পারে, যেখানে অনেকগুলো প্রসেসর অনেকগুলো হার্ড ডিস্ক একসাথে কানেক্টেড থাকে, ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে, এবং আপনি অনলাইনের মাধ্যমে এগুলো অ্যাক্সেস করতে পারবেন। এগুলো খুব ফাস্টার হয়, খুব হাই কোয়ালিটির কাজ করার জন্য ইউজ করা হয়, সুপার কম্পিউটার হিসেবে কাজ করা হয়, এবং একই সাথে অনেক ডেটা আপনি এখানে রাখতে পারেন। এবং সার্ভার এটা হচ্ছে একটা সিম্পল কম্পিউটারের মতো হইতে পারে, আবার আপনি বিশাল বড় কম্পিউটার মেইন ফ্রেমের মতো হয়, কিন্তু এখানে মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, অসংখ্য হার্ড ডিস্ক থাকবে, সবগুলো হার্ড ডিস্ক কানেক্টেড, এবং আপনি আপনার ডে টু ডে লাইফে যত ইনফরমেশন ক্লাউডে অনলাইনে আপলোড করেন সবগুলো মূলত এই ধরনের সার্ভারে জমা থাকে। এছাড়া সার্ভার আপনাকে কিছু সার্ভ করে। সার্ভ মানে কি? ফর এক্সাম্পল, আপনি এখন মোবাইলে কিন্তু বিভিন্ন ধরনের গেম খেলেন, আপনি যদি পাবজির কথা চিন্তা করেন বা বিভিন্ন ফ্রি ফায়ার বা সামথিং টাইপস অফ দিস কাইন্ডস অফ গেম, এই গেমগুলো কিন্তু আপনি সম্পূর্ণ ইনস্টল করেন না পিসিতে, বরং আপনি অনলাইনে সামান্য কিছু জিনিস ইনস্টল করে আপনি কিন্তু এটাকে অনলাইন থেকে খেলেন। তার মানে হচ্ছে এই গেমটা যদি আপনি পিসিতে বা আপনার যদি মোবাইলে ইনস্টল করতে চান, এটা অকল্পনীয় জায়গা লাগবে, অকল্পনীয় বড় র্যাম লাগবে, এত বিশাল পরিমাণ র্যাম জায়গা এটা আপনার কখনোই একটা পিসি এবং একটা স্বাভাবিকভাবে একটা মোবাইলে থাকবে না। এই জন্য তারা এটাকে সার্ভারে রেখে দেয়, সার্ভার ওই পরিমাণ প্রসেস করে, ওইরকম লোড নেয়, আর আপনাকে শুধু ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করে আপনি ওই সার্ভার থেকে ডাটাগুলিকে নিয়ে কাজ করেন বা গেম খেলেন। এটা হচ্ছে সার্ভারের কাজ। ল্যাপটপ, আপনারা ল্যাপটপ দুই রকম ভাবে দেখেন, একটা হচ্ছে অ্যাটাচেবল ডিটাচেবল। সো ল্যাপটপের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে ল্যাপটপ মানে আপনি ল্যাপের উপর মানে কোলের উপর রেখে এটাকে কাজ করতে পারেন। সো সেই ক্ষেত্রে কোলের উপর রেখে আপনি একটা পোর্টেবল কম্পিউটার ইউজ করতেছেন, এটা আরো সামনে আমরা দেখবো ডিটেলস। নোটবুক, এখানে একটা সুবিধা হচ্ছে যে ল্যাপটপের মতোই কাজ করে, হাতে রেখেও কাজ করতে পারেন, কিন্তু এখানে কোনো এক্সট্রা সিডি বা ডিভিডি রোম নাই, আর একটু হাতে একটু ফ্লেক্সিবল ছোট। পিডিএ অনেক আগে মানুষ ইউজ করতো বিজনেস পারপাসে, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, এবং এখানে ছোট একটা কিবোর্ড থাকে, এটা মূলত উইন্ডোজ তৈরি করছে, উইন্ডোজের অপারেটিং সিস্টেমে তৈরি করা হয়েছে। এটা অনেক ধরনের, যেমন ওকো বা হচ্ছে আপনি হয়তো বা ব্লুবেরি এই ধরনের কোম্পানি হয়তো পাবেন যারা এটা তৈরি করে। এটা ছোটখাটো ডে টু ডে লাইফের মানে পার্সোনাল পোর্টেবল অ্যাসিস্ট্যান্ট বা কম্পিউটার হিসেবে কাজ করে। ট্যাবলেট আমরা খুবই এখন বেশি পরিচিত, এটার মধ্যে অ্যাকচুয়ালি সমস্ত ইনফরমেশন, সরি, সমস্ত ইনপুট এবং আউটপুটের ইনফরমেশন গুলি আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে পান। খুব কম্প্যাক্ট একটা জিনিস, এবং এটা মূলত পোর্টেবল, কিন্তু সাইজ একটু বড়। এই হচ্ছে মূলত কম্পিউটারের বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ। আমরা যদি কম্পিউটার কম্পোনেন্টস এর কথা চিন্তা করি, একটা বেসিক কম্পোনেন্ট কি, যেগুলো আমরা ইন ডিটেলস আর একটু পরে দেখবো। কম্পোনেন্ট বলতে বোঝায় ইনপুট, আউটপুট, সিপিইউ, স্টোরেজ, কমিউনিকেশন। আমি এই পাঁচটা জিনিসই অ্যাকচুয়ালি পাই। আমরা যদি ইনপুটের কথা চিন্তা করি, ইনপুট কি কি আছে, কম্পিউটার বলতে বোঝায় আপনি আপনার মোবাইলটা ইউজ করতেছেন, এটাও একটা কম্পিউটার। আপনি যদি এমন কোনো কিছু ইউজ করেন যেখানে ইনপুট আছে, আউটপুট হয়, প্রসেস হচ্ছে, এটাই কম্পিউটার। বাট আমরা হয়তো ডিফারেন্ট ভিউ থেকে বুঝি। কিবোর্ড আমরা দেখি নিউমারিক কিবোর্ড, যেটা আমরা এটিএম কার্ডে দেখি, পয়েন্টিং ডিভাইস যেটাকে আমরা মাউস হিসেবে চিনি, বা আপনি যদি এটাকে স্টাইলাস বলেন তাহলে পেন হিসেবে চিনি। রিমোট কন্ট্রোল, এটা আমরা দেখছি। জয়স্টিক, টাচ স্ক্রিন আমরা এখন বর্তমানে মোবাইল ইউজ করি। স্ক্যানার, গ্রাফিক্স ট্যাবলেট, এখানে আঁকাকের জন্য ইউজ করা হয়। মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা, ওয়েবক্যাম, লাইটম্যানস। লাইটম্যান গুলো সাধারণত বিভিন্ন জায়গায় পয়েন্ট আউট করার জন্য। তাহলে মোটামুটি কি হলো, মানে এইগুলো হচ্ছে ইনপুট হিসেবে আমরা পরিচিত। আর আউটপুট হিসেবে ওয়েবক্যাম, ওয়েবক্যাম, স্পিকার, যদি এটা দেখার সুবিধা থাকে, মাইক্রোফোন, মনিটর, প্রিন্টার, এই জিনিসগুলো হচ্ছে মূলত আউটপুট। তেমন আর বেশি আউটপুটের নাই অ্যাকচুয়ালি, প্রজেক্টর এটা আছে। সিস্টেম ইউনিটস মানে হচ্ছে যে বক্সটা আমরা দেখি, কেস আমরা যেটাকে কেস হিসেবে বলি, এই টাওয়ারটার মধ্যে কি থাকে, টাওয়ারটার মধ্যে অবশ্যই পাওয়ার সাপ্লাই একটা থাকবে। পাওয়ার 220 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আমরা ন্যূনতম ইউজ করি, কিন্তু এইটা আমাদের যদি কোনো একটা ডিভাইস যদি ইন্টারনালি এমন থাকে যেটা প্রচুর পাওয়ার কনজিউম করে, হিট উৎপন্ন করে, প্রচুর পরিমাণ পাওয়ার লাগবে, তখন সেক্ষেত্রে আমরা এই পাওয়ার সাপ্লাই পরিমাণটা বাড়াই, তখন 600, 400, 450 এরকম নিয়ে। তো এই ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই বিষয়টা ডিপেন্ড করা হচ্ছে আপনার টোটাল এই মাদারবোর্ড, ডিভিডি, র্যাম, সিপিইউ, ফ্যান, যা সব মিলিয়ে যত পরিমাণ পাওয়ার সে কনজিউম করে, একটা ব্যালেন্সড ওয়েতে সে এটাকে আপনার পাওয়ারটা সাপ্লাই করে থাকে। এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কাজ, এবং এটা নিয়েও আমরা দেখবো কিছুটা। ডিভিডি রোম ড্রাইভ আমরা এখন বেশি ইউজ করি না, সিডি বা ডিভিডি রোম, এখানে সিডি কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি, এই ধরনের ডিস্ক গুলোকে আপনি এখানে রান করতে পারেন, রিড এবং রাইট করতে পারেন, এটা এখানে থাকতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেইন বোর্ড, যেটাকে আমরা কন্ট্রোল বলি।
মেইন বোর্ড আমরা এটাকে বলি, আরেকটা নামে চিনি মাদারবোর্ড। সিপিইউ থাকে, সিপিইউ ফ্যান থাকে এটাকে ঠান্ডা করার জন্য, র্যাম থাকে, ভিজিএ কার্ড থেকে, এটাকে আমরা সাধারণত গ্রাফিক্স কার্ড বলি, সাউন্ড কার্ড থাকে, হার্ড ডিস্ক থাকে, রিড অনিয়ন ইন্টারনাল থাকে, একই জিনিস এটা রোমের মতো অনেকটা, মাউস থাকে, এবং স্পিকার, কিবোর্ড। এই জিনিসগুলো হচ্ছে একদম বেসিক, এগুলি সিস্টেম ইউনিটস এর মধ্যে ইন্টিগ্রেটেড করা থাকে। আহ মাদারবোর্ড আমরা একটু দেখি, মাদারবোর্ডটা একটু চেনার চেষ্টা করি, মাদারবোর্ডটা দেখতে কিরকম। অ্যাকচুয়ালি মাদারবোর্ড খুব সিম্পল, একটা চারকোনা বোর্ডের মধ্যে আপনার সমস্ত আইসি বা ক্যাপাসিটর বা বিভিন্ন ধরনের স্লট এগুলিকে ইন্টিগ্রেট করা থাকে। কি কি থাকে মাদারবোর্ডটা? এখন বর্তমানে মাদারবোর্ড নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা যদি একদম বেসিক্যালি মাদারবোর্ডটা চেনার চেষ্টা করি, সেটা হচ্ছে এটা একটা সিপিইউ সকেট থাকে। এই সিপিইউ সকেটের মধ্যে আপনি বিভিন্ন পিন অ্যাড করে আপনার প্রসেসরটা অ্যাড করে ফেলতে পারেন। এর সাথে একটা হিট সিঙ্ক থাকে, আমরা এই যে দেখেন হিট সিঙ্কটা, এই হিটসিংটা এক ধরনের মেটাল, যে মেটাল গুলো পুরো কম্পিউটারটা প্রচুর পরিমাণে যদি হিট, গরম হয়ে যায়, তাপ উৎপন্ন করে, সে কি করে গলায় ফেলতে পারে। পুরো বোর্ডটা হচ্ছে প্লাস্টিক হয়তোবা সিলিকন দিয়ে তৈরি, এই ধরনের ম্যাটেরিয়াল। তো আপনি সারাদিন ধরে কম্পিউটার চালাচ্ছেন, একসময় গরম হবেই স্বাভাবিক, মোবাইল সারাক্ষণ ধরে চালালে গরম হয়। কিন্তু সে কি করে, এই গরম করা এই তাপগুলোকে শুষে নেয় এবং নিজের ভিতরে কনজিউম করে ফেলে, এবং এটাকে থ্রো করে বাইরে ফেলে দেয় না। থ্রো করে বাইরে ফেলার জন্য আপনার আলাদা ফ্যান থাকে। এছাড়া পাওয়ার কানেক্টর থাকে, যে পাওয়ার কানেক্টরের মাধ্যমে আপনার যে বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টরটা এখানে অ্যাড করে দিতে পারেন। ডিরাম এর স্লট থাকে, এরকম দুইটা বা তিনটা বা কখনো কখনো দেখবেন চারটা স্লট আছে, এই চারটা স্লটের ভিতরে আপনি বিভিন্ন ধরনের র্যাম অ্যাড করতে পারেন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, আপনি যে র্যাম গুলো অ্যাড করবেন সেই র্যাম গুলো সবার জন্য সাইজ সমান হয়, এটা থাকা খুব জরুরি। কেননা আলাদা আলাদা যদি পোর্টে আলাদা আলাদা যদি সাইজের র্যাম লাগান, তাহলে এটা সিঙ্ক করাটা একটু মানে আহ, একটু ব্যালেন্সটা একটু কম হয়। বাট এটা এটা সমস্যা না যে এরকম, কিন্তু ব্যালেন্সিংটা ভালো হয় না। সো মেমোরি কার্ড স্লট থাকে এখানে দুইটা চারটা তিনটাও থাকে অনেক সময়। হার্ড ডিস্ক ড্রাইভের একটা স্লট থাকে, এখন বর্তমানে এই স্লটটা, এটাকে হার্ড ডিস্ক ড্রাইভ স্লটটাকে এখন অন্য নাম দেওয়া হয়েছে। এই স্লটে এখন বাস ইউজ করা হয় না, চিকন পোর্ট ইউজ করা হয়। হিট সিঙ্ক আমরা দেখলাম, রোম, এখানে রোম অ্যাড করা হয় যদি কোনো রোম দরকার পড়ে। এজিপি স্লট এটাকে বলা হয়। এটা হতে পারে আপনি বিভিন্ন ধরনের পিসিআই স্লট হিসেবে কাজ করতে পারে, যেমন আপনি চাচ্ছেন যে কোনো একটা সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড, গ্রাফিক্স কার্ড এগুলিকে বাইরে থেকে কিনে অ্যাটাচ করবেন, এই অ্যাটাচ করা জিনিসগুলোকে এই স্লটের ভিতরে অ্যাড করে দিতে পারেন। এছাড়া এই ডান, একদম ডান দিকে এই সাইডে দেখেন অনেকগুলো ছোট ছোট কানেক্টর, পেরিফেরাল আছে, পেরিফেরাল কানেক্টর বলা হয়। এই যে কানেক্টর গুলো আপনারা দেখতেছেন, এগুলোর পাশে ছোট সাইন থাকে, আপনি বুঝতে পারবেন সাইন দেখে যে এটা আসলে কি ধরনের কানেকশন দিতে চায়। যেমন হয়তোবা এখানে সাইন লেখা আছে, আপনি হয়তোবা সাউন্ড কার্ড অথবা স্পিকার অ্যাড করতে পারেন, বা এখানে ভিজিএ পোর্ট বা আপনি মনিটর অ্যাড করতে পারেন, বা কোনো একটা প্রজেক্টর অ্যাড করতে পারেন। এইখানে যে পোর্টটা দেখতেছেন সেটার মধ্যে হয়তো আপনি একটা নেটওয়ার্কের একটা তার অ্যাড করতে পারেন, কানেক্টর। এখানে অনেকগুলো হয়তো সিস্টেম পোর্ট আছে, এখানে ইউএসবি পোর্ট আছে, এরকম ছোট ছোট সিরিয়াল পোর্ট, ইথারনেট পোর্ট, অডিও পোর্ট, কানেক্টর, পেরিফেরাল এগুলি দেখা যায়। এই হচ্ছে মাদারবোর্ডের একটা বেসিক আইডিয়া। র্যাম, আমরা অনেক ধরনের র্যাম আমরা দেখছি, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পিনের র্যাম আমরা দেখতেছি। এছাড়া ক্যাশ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাশ ব্যাপারটা একটু আইডিয়া রাখা দরকার আপনাদের। ক্যাশ দুই জায়গায় থাকতে পারে, একটা হচ্ছে আপনার প্রসেসর যেটা আছে, আপনি এই প্রসেসরটা যেটা দেখতেছেন এই প্রসেসরের মধ্যে ইনবিল্ট ক্যাশ থাকতে পারে। আরেকটা হচ্ছে যে মাদারবোর্ডটা আছে সে মাদারবোর্ডের মধ্যে একটা ক্যাশ থাকতে পারে। সাধারণত এখন বর্তমান দিনে আপনি যদি প্রসেসর কিনেন তাহলে প্রসেসরের মধ্যে ক্যাশটা থাকে। এবং এই যে ক্যাশটা, এই ক্যাশটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আপনি একটা জিনিস খেয়াল করেন, ধরা যাক আপনি সিপিইউর কথা চিন্তা করেন, হ্যাঁ, এই সিপিইউ এটা হচ্ছে আপনার ধরেন কোর i7 এর একটা প্রসেসর, আর আপনার কাছে একটা ধরেন 16 জিবি র্যাম আছে। এখন আপনি একটা গেম খেলতেছেন, তো এই গেমটা প্রথমে র্যামের লোড হয়, লোড হওয়ার পরে সে প্রসেসরে যায়, প্রসেসর হয় আবার র্যামে যায়, আবার প্রসেসরে, র্যাম, এভাবে করে যাওয়া আসা করে, এবং এটা কিন্তু প্রসেস হয়। আপনি গেমটা খেলতেছেন, চলতেছে, কখনো গরম হয়ে যায়, আপনি আবার কিছুক্ষণ পর ঠান্ডা করেন। এখন এই গেমের মধ্যে হয়তোবা এমন কিছু জিনিস আছে যেটা খুব ইনস্ট্যান্ট হয়তোবা কাজ করে, খুব শর্ট টাইমের জন্য কাজ করে, কিন্তু ওইটার জন্য যদি আপনার বারবার র্যাম থেকে সিপিইউ, সিপিইউ থেকে র্যাম, র্যাম থেকে সিপিইউ, সিপিইউ থেকে র্যাম এভাবে করে সাইকেল করেন, তাহলে অযথা সময় নষ্ট। এবং একই সাথে ওই সামান্য একটা ছোট কাজ এত বারবার যে হচ্ছে, ওইটার জন্য এত দূর পার হয়ে বারবার সাইকেল করে করে যে আপনার র্যাম ইউজ হইতেছে, সিপিইউ ইউজ হইতেছে, কানেকশন হইতেছে, একটা একটা জাস্ট ট্রায়ারসাম একটা বিষয়।
এখন আপনি চিন্তা করছেন যে এটাকে ইন্টারমিডিয়েটলি যদি কাজ করানো যায়, যে আমি মাথার ভিতরে নিব না প্রেশার, বাট আমার ইন্টারমিডিয়েট কোনো কাজ যদি থাকে সেখানে আমি সেভ করে রাখলাম, যখন দরকার আমি তখন ওখান থেকে কল করে নিয়ে নিলাম, তাহলে কিরকম হবে? সো যখন আপনার দরকার তখন আপনি ইনস্ট্যান্ট একটা মেমোরি থেকে যদি জাস্ট নিয়ে নেন কাজ করার সুবিধার জন্য, ওই মাঝখানে ইন্টারমিডিয়েট যে মেমোরিটা ওটাকে বলা হয় ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির একটা ভালো উদাহরণ আপনার হচ্ছে, আপনারা যখন ফেসবুকে লগ ইন করেন বা বিভিন্ন জিমেইলে লগ ইন করেন, আপনি যে খেয়াল করবেন যে বারবার আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়। কিন্তু আপনি যদি ব্রাউজারে সেভ করে রাখেন, আপনি খেয়াল করবেন একটা সেভের অপশন আসে। আপনি যে ব্রাউজারে সেভ করে রাখছেন, যে একবারই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্ট্রি দিয়েছেন, একবারে সেভ হয়ে গেল, সেভ, ওকে। যখনই সেভ দেন, এর পরের বার দেখবেন যে আপনি জাস্ট ইউজার নেম সিলেক্ট করে সে পাসওয়ার্ডটা নিয়ে আসে, এবং এই যে পাসওয়ার্ডটা অটোমেটিকলি নিয়ে আসলো, এটা হচ্ছে ক্যাশ থেকে নিয়ে আসতেছে। তার মানে হচ্ছে আপনি প্রথমবার ওয়েবসাইট লোড দিতেছেন, অনেক টাইম লাগতেছে, দ্বিতীয়বার ওয়েবসাইট লোড দেন আর কোনো সময় লাগে না, বেশি একটা সময় লাগে না, অল্পতে লোড হয়, কারণ সে প্রথমবার লোডে যা যা ইনফরমেশন দরকার যেটা বারবার লোড হবে সেগুলিকে ক্যাশে নিয়ে আসে। এইভাবে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন সফটওয়্যারের মধ্যে ক্যাশ নামের একটা অপশন থাকে। এই অপশনটা মূলত যখন আপনার পিসিতে থাকে তখন এটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এখানে লেভেল 1 2 3 তিনটা ক্যাশ আছে, এবং এই ক্যাশ গুলো মূলত আপনারা ইউজ করা এমন ভাবে ইউজ করে যেন আপনাদের র্যামের উপর প্রেশারটা কম পড়ে, সিপিইউ যেন ইজিলি এখানে অ্যাক্সেস করতে পারে। তো এই হচ্ছে মূলত ক্যাশ মেমোরির কাজ। এবং আপনি দেখবেন যে প্রসেসর অথবা মাদারবোর্ড দুইটার যে কোনো একটা যদি ক্যাশ থাকে ভালো এবং লেভেল 1 2 3 এর উপর বেস করে, এই ক্যাশের উপর বেস করে এক একটা জিনিসের দাম প্রচুর পড়ে। মানে আপনি হয়তো বা লেভেল 3 এর একটা প্রসেসর কিনতেছেন, সেটা ক্যাশ আরো দাম, সেটা ক্যাশের জন্য ওটা প্রাইসটা একটু বেশি পড়বে আর কি অনেকটা। রোম, রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। রোম দুই রকমের আমরা দেখি, একটা হচ্ছে এই যে রোম যেটা আমরা দেখতেছি বাম দিকে, এটাকে বলা হয় রোম রিডার টাইপের, রিড করে এটা। আর রোম যেটা আমরা অ্যাকচুয়ালি রোম দেখতে হচ্ছে এরকম, আহ, এটা র্যাম না অ্যাকচুয়ালি, এরকম ছোট ছোট আইসির মতো। এখানে একবারের জন্য আপনি ডাটা এন্ট্রি দিতে পারবেন এবং সেটা সেভ থাকবে। কখনো কখনো আপনি রিরাইটও করতে পারেন, যেমন সিডি রোমের মাধ্যমে। অ্যাডাপ্টার নামের আমরা একটা কথা শুনি, অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার বলতে বোঝায় যে আপনার বাইরে থেকে কিছু ইনপুট আসবে এবং সে ওটাকে অ্যাডাপ্ট করবে, অ্যাডাপ্ট করে আপনার কম্পিউটারে ওটাকে ইনপুট হিসেবে দিবে, এবং সেটা আপনি বিভিন্নভাবে দেখতে পাবেন। তো যেমন আমি যদি বলি যে একটা গ্রাফিক্স কার্ড, এখন এই গ্রাফিক্স কার্ডটা আপনি বাইরে থেকে কিনে আনতেছেন, জিপিইউ যেটাকে বলে, এই জিপিইউটা একটা অ্যাডাপ্টারের মতো কাজ করে। এই যে জিপিইউটা আমরা দেখতেছি, বা এটা হচ্ছে নেটওয়ার্ক কার্ড, এটা হচ্ছে সাউন্ড কার্ড, অনেকটা এরকম বিষয়টা। এছাড়া প্রসেসর এন্ড চিপ আমরা কিন্তু দেখছি অলরেডি, এই এই ছোট অংশটা এটাকে বলা হয় চিপ, ছোট ছোট, এই পুরোটাকে বলা হয় প্রসেসর। এরপর হার্ড ডিস্ক আমরা দেখি, আমরা দুই ধরনের হার্ড ডিস্ক এখানে দেখলাম। পোর্ট, এটাকে আমরা কিভাবে চিনি, যেমন একদম দেখেন, একদম এই সাইডে যে পোর্ট গুলি দেখতেছেন, বেগুনি এবং হচ্ছে এরকম ছোট ছোট ডট যুক্ত, এগুলিকে PS2 পোর্ট বলা হয়। এটা কিবোর্ডের জন্য হয়, মাউসের জন্য হয় এই মূলত। এখনকার দিনে এই পোর্টটা আমরা বেশিটা ইউজ করি না, কারণ আমাদের সব ইউএসবি হয়ে গেছে, বাট এই পোর্টটা অনেক আগে ইউজ করা হয়তো কিবোর্ড এবং মাউসের জন্য। দুইটা পোর্ট থাকতো এরকম। ইউএসবি পোর্ট এখন বর্তমানে ইউএসবি 1 2 3 এর ঘরে আছে। যত আপগ্রেডেড তত ফাস্টার ডাটা পাস হয়, রিড এবং রাইট হয়। ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট। ইথারনেট পোর্ট, এখানে মূলত আপনার ইন্টারনেটে কানেকশনের যে ল্যান লাইনটা আছে, ওই লাইনটা এখানে কানেক্ট করা হয়। এটা আপনারা আপনার ওয়াইফাই কানেকশনের মধ্যেও দেখবেন আছে, ওয়াইফাই রাউটারের মধ্যে। সিরিয়াল মডেম পোর্ট, ডায়াল আপ মডেম, মূলত এটা ইন্টারনেট কানেকশনের জন্য, মডেমের জন্য কানেক্ট করা হয়। প্রিন্টার পোর্ট এটা, ভিজিএ পোর্ট এটা, ভিজিএ মানে হচ্ছে আপনার মোবাইল, সরি, ডিসপ্লের জন্য এটা ইউজ করা হয় মনিটরে। স্পিকার পোর্ট এখানে অনেকগুলো আছে। লাইন ইন, আপনি এখানে লাইন ইন করে শুনতে পাবেন, না মাইক্রোফোন, এটা মাইক্রোফোন পার্টটা শোনা যায়। এবং এটা হচ্ছে গেম পোর্ট, জয়স্টিকের জন্য। এরকম আরো অনেকগুলো পোর্ট আছে অ্যাকচুয়ালি। আমরা এখানে অনেকগুলো পোর্টের আইডিয়া দিছি। এখানে পোর্টের দুইটা নাম থাকে, একটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল। আপনি যদি যে পার্টে প্রবেশ করানো হয় সেটা হচ্ছে ফিমেল পোর্ট, এবং যে পার্ট মানে পেরিফেরাল পার্টটা এটা মেল পোর্ট বলা হয়। এবং এইখানে অনেকগুলো পোর্টের ইন্ডিভিজুয়াল ছবি দেওয়া আছে। স্লট, আমরা অলরেডি স্লট সম্পর্কে কিছুটা দেখছি। এই যে কমলা কালার বা সাদা কালার আমরা দেখতেছি, এগুলিকে বলা হয় স্লট। এই স্লট গুলোর মধ্যে সাধারণত বাইরে থেকে বিভিন্ন ধরনের পেরিফেরাল বা যদি কোনো ডিভাইস এক্সট্রা অ্যাড করতে হয় সেই ধরনের এক্সপ্যানশন করার জন্য স্লট গুলিকে অ্যাড করা হয়। যেমন র্যাম আপনি একটা অ্যাড করছেন, আরো দুইটা অ্যাড করবেন, তাহলে র্যাম স্লটের ভিতরে আপনি অ্যাড করতেছেন, এই বিষয়টা ঠিক আছে, স্লট বলা হয় অ্যাকচুয়ালি। কেবল অ্যান্ড বাস, বাস বলতে বোঝায় এই যে আমরা বড় তারটা দেখতেছি না, এখানে 32টা অথবা 64টা তার থাকে, এই 64টা 32টা তার দিয়ে মূলত ডাটা পাস হয়। আপনারা দেখবেন উইন্ডোজে বলা আছে 32 বিট,
অথবা 64 বিট। আপনি যখনই একটা কম্পিউটার রিলেটেড কাজ করতে যাবেন, একটা সফটওয়্যার রিলেটেড ইনস্টল দিতে যাবেন, আপনি যখনই একটা উইন্ডোজ রিলেটেড কাজ করবেন, দেখবেন সফটওয়্যারে হয় 32 বিট একটা কথা আসে, নাহলে 64 বিট একটা কথা আসে। তার মানে 32 বিট মানে হচ্ছে 32টা জিরো এবং ওয়ান একসাথে পাস করে প্যারালালি প্রসেস করে। এই 32 বিট এই জিনিসগুলি দিয়ে পাস হয়। আবার আপনি যখন 64 বিটের কথা বলেন তখন 64 বাস লাইন দিয়ে পাস হয়। কিন্তু এখন বর্তমানে এটা ইউজ করা হয় না, বর্তমানে এই লাইনটা দিয়ে ইউজ করে সাধারণত। এটা আমরা এখন বর্তমানে নর্মালি এই তারটা আমরা সাধারণত হার্ড ডিস্কের সাথে কানেক্ট করি। এটা হচ্ছে ভিজিএ পোর্ট, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। পাওয়ার সাপ্লাই আমরা অলরেডি বলছি। আহ, এখন আমরা দেখব যে সর্বশেষ আমাদের এই সেশনে, সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। মানে সামনে যে কম্পিউটারটা আসতেছে সেটা কি, আমরা একটু দেখি। কোয়ান্টাম কম্পিউটার বলতে বোঝার আগে আমরা সামান্য একটু আইডিয়া নিই। দেখেন, আমরা নর্মালি কি জানি যে আপনার ইলেকট্রন, ইলেকট্রিসিটি বলতে কি বোঝায়, এটা আমরা একটু বুঝি। এটা কিভাবে কাজ করে, আমরা এই ছবিটার দিকে তাকাই। আহ, আমরা যদি সরাসরি এটাই দেখি, এই ছবিটা আমরা দেখি, দেখেন এই যে ছোট ছোট নীল ডট গুলি দেখতেছেন মাইনাস, এগুলিকে বলা হয় ইলেকট্রন। এরকম গোল থাকে না, অ্যাকচুয়ালি অন্যভাবে দেখতে হয়। অ্যাকচুয়ালি ইলেকট্রন এখন পর্যন্ত কেউ দেখে নাই। ইলেকট্রনটা একটা ধারণা করা হয় যে এই যে নেগেটিভ চার্জ, তো এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। এখন ইলেকট্রন গুলো যখন একটা ফ্লোতে থাকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাস করে, এই দেখেন এখানে আমরা ছবিটার দিকে যাই বোঝার সুবিধার্থে। যেমন এটা হচ্ছে ইলেকট্রন গুলি, ইলেকট্রন গুলি একটা ফ্লোতে আছে। এখন এই ফ্লোটা মানে কি, আপনি যখন ব্যাটারি কানেক্ট করেন তখন ব্যাটারির এই পাশ দিয়ে ইলেকট্রনটা যদি যায়, এই যে পজিটিভ সাইড দিয়ে ইলেকট্রনটা যদি যায় এই দিক থেকে, যে ব্লু ডট গুলি ইলেকট্রন যদি এভাবে যায় এবং এটা যদি একটা লাইনে কানেক্ট থাকে, তাহলে ইলেকট্রন যদি বাম দিক থেকে যেতে থাকে, ফ্লো হয়, তাহলে কারেন্টটা ডান দিক থেকে পাস হয়। ওকে, মানে ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিট সাইডে আপনার একটা কারেন্ট প্রবাহিত হয়। এখন এই কারেন্টটা অপোজিট সাইডে প্রবাহিত হওয়ার কারণে কি হয়, এটাকে কানেক্ট করে আমি বিভিন্ন ধরনের ডিভাইসকে ইলেকট্রিসিটি প্রোভাইড করি। এই হচ্ছে মূলত ইলেকট্রিক বা ইলেকট্রনিকের বিষয়টা, আর কিছুই না। এখন ঘটনা হচ্ছে যে এই ইলেকট্রন গুলি সাধারণত কি রকম হয়, গোল। আপনি তো দেখতেই পাইতেছেন, মোটামুটি এটাকে গোল হিসেবে চিহ্নিত করা হয়েছে, এটা মাইনাস। এখন ইলেকট্রনটা তো ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, কিন্তু আমি যদি বলি যে না, ইলেকট্রনটা একটা গোল বলের মতো, এবং এই গোল বলটা আপনি হয়তোবা স্পিন করাইতেছেন। স্পিন মানে কি, আপনি বিভিন্ন দিকে ঘোরাচ্ছেন, অনেকটা লাটিমের মতো। তাহলে এই স্পিন করার কারণে একটা ইলেকট্রন দিয়ে কিন্তু আপনি অনেকভাবে কাজ করতে পারেন। তো খুব সিম্পল সিম্পল কনসেপ্ট হচ্ছে কি, ইলেকট্রনটাকে আপনি স্পিন করাচ্ছেন। তাহলে যেখানে ইলেকট্রন দিয়ে ইলেকট্রনিক্স আসে, তাহলে স্পিন দিয়ে স্পিনট্রনিক্স আরেকটা নতুন কনসেপ্ট বের হয়। তাহলে এই স্পিন করার পরে একটা ইলেকট্রন মাল্টিপল জায়গায় থাকতে পারে, এরকম কমপ্লেক্স কনসেপ্ট দিয়ে একটা নতুন ফিজিক্স তৈরি করা হয়েছে, সেটাকে বলা হয় কোয়ান্টাম ফিজিক্স। এবং সেখান থেকে ইলেকট্রনের এই ধর্মটাকে তৈরি করে মানুষ, আগে যেমন বিট বাইট 01 বলা হতো, এখন কিউবিট মানে কোয়ান্টাম বিট বলা হয়। এই কনসেপ্টে এমন একটা কম্পিউটার আবিষ্কার করা হচ্ছে, অনগোয়িং প্রসেসে আছে, যেটাকে বলা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। এবং কোয়ান্টাম কম্পিউটার মূলত নাসা এবং গুগল মিলে প্রথম আবিষ্কার করার, মানে এখন চেষ্টা করতেছে তৈরি করার। এবং এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা কম্পিউটার। এটা প্রথম যে তৈরি করে তার নাম হচ্ছে ডি ওয়েব সিস্টেম। আমরা যেমন ইন্টেল বা গিগাবাইট চিন্তা করি, আমরা একসময় দেখবো যে ইন্টেল গিগাবাইটের চাইতেও হায়ার লেভেলে চলে গেছে হচ্ছে ডিওয়েব। বা ডিওয়েবের মতো যে সকল কোম্পানিগুলি আছে যারা প্রথম কোয়ান্টাম কম্পিউটার তৈরি করবে, তারাই হচ্ছে টপ লেভেলে চলে আসবে অটোমেটিক্যালি। আমরা একটু বেসিক্যালি দেখি, এই কম্পিউটারের কোনো মনিটর থাকবে না, মনিটর নাই অ্যাকচুয়ালি, সব প্রিন্টের মাধ্যমে কাজ হবে। যদি এটা অ্যাক্টিভ না এখন পর্যন্ত, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারটা দেখতে অনেকটা এরকম, যে পুরো কম্পিউটারটা একটা খুব সফিস্টিকেটেড বক্সের মধ্যে থাকবে। কোনো প্রকার এখানে কোনো বাতাস বা অন্য কোনো কিছু পরিচালনা করা যাবে না। এবং পুরো কম্পিউটারটা অনেক লম্বা, এটার মধ্যে অনেক ধরনের কমপ্লেক্স মেকানিজম আছে, মাঝখানে প্রসেসরটা আছে। তো এই কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে মূলত এত ফাস্টার কাজ করা যাবে, আপনি কল্পনা করতে পারবেন না যে পৃথিবীতে এখন সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটারটা আছে, সেই কম্পিউটারের চাইতে কয়েক মিলিয়ন টাইমস বেশি স্পিডে আপনি একটা কাজ করতে পারবেন। পৃথিবীর যে কোনো পাসওয়ার্ড ব্রেক করা যাবে, যে কোনো ধরনের
সিকিউরিটি সিস্টেমকে ব্রেক করে ফেলতে পারবে উইদিন এ সেকেন্ড, এরকম বিষয়টা। এবং এটার ইন্টারনেট সিস্টেমের যে কনসেপ্ট, এটা আরো ভালো, এনক্রিপশন প্রসেসটা ভালো। সো এটা হচ্ছে নেক্সট জেনারেশন কম্পিউটার যেটা সামনে আসতে দিতেছে। আমরা এক সময় দেখবেন যে আমাদের খুব পরবর্তী যে জেনারেশনটা, তারা কোয়ান্টাম কম্পিউটার হয়তো বা যদি পায়, দেখবেন যে এটা হয়তো যদি কেনার মতো সামর্থ্য থাকে, দেখবেন যে এটা বাজারজাত হইতেছে হয়তো বা এটা সহজে ইউজেস হইতেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের আইডিয়া যে অ্যাকচুয়ালি আমরা কম্পিউটার রিলেটেড বিষয়টা কি বুঝাই। এছাড়া আমরা আরো একটু সামারাইজ করব কম্পিউটারের বিভিন্ন বিষয়, যেমন আমরা অলরেডি ল্যাপটপ ট্যাবলেটের বিষয়টা দেখছি, এবং আমরা পিসি সম্পর্কে জানি যে পিসিতে একটা ডিসপ্লে এবং একটা টাওয়ার থাকে। এবং এই পিসিটা আরেকটা নাম আছে, এটাকে বলা হয় অল ইন ওয়ান। হ্যাঁ, আপনি যে পিসিটার মধ্যে কোনো টাওয়ার থাকে না, টাওয়ারটা অ্যাকচুয়ালি মনিটরের সাথে কানেক্টেড। মানে একটা মনিটরের পিছনেই সমস্ত কিছু আছে, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, সবকিছু আছে। এই ধরনের একটা পিসি কে বলা হয় অল ইন ওয়ান। এই ধরনের কম্পিউটার বলা হয় অল ইন ওয়ান কম্পিউটার। সাধারণত এটা ম্যাক ওএস পিসি আমরা জানি, অ্যাপেলের কম্পিউটার। সার্ভার আমরা দেখছি, স্মার্টফোন আমরা দেখছি, এবং আমরা পিডিএও দেখলাম একটু আগে। ডিজিটাল ক্যামেরা সম্পর্কে আমাদের কিছুটা হলো আইডিয়া আছে। এছাড়া আমাদের MP4 বা হচ্ছে টিভি, ডিজিটাল মিডিয়া প্লেয়ার, এগুলো সম্পর্কে আমরা কিছুটা জানি। ইবুক রিডার একটা কনসেপ্ট আছে। ইবুক রিডার এটা কিন্ডেলের খুব বিখ্যাত। অ্যামাজন আপনি যাবেন, আপনারা যারা প্রচুর বই পড়তে পছন্দ করেন কিন্তু হাতে নিয়ে বই ঘোরা একটা টাফ, আবার স্মার্টফোনে বেশি চার্জ থাকে না, আপনি দেখবেন যে বই কিনে পিডিএফ আকারে পড়লে ভালো, বাট চোখে সমস্যা হইতে পারে। আপনি কিন্ডেলের বই, কিন্ডেল কিন্ডেলের ইবুক খুব বিখ্যাত, এবং এটা আপনি একটা অল্প দামের ভিতরে কিনতে পারেন, এবং এখানে আপনি হাজার হাজার বই রাখতে পারেন। এবং এই বইগুলো রাখার ক্ষেত্রে এত সিম্পল, খুবই ছোট, কম্প্যাক্ট। এবং এখানে আপনার মনে হবে কি এটা ই ইঙ্ক প্রযুক্তিতে তৈরি, মানে জাস্ট নর্মালি আপনার মনে হবে যে হাতে লেখা। এই কোনো কালার বা কোনো প্রকার আপনার লাইট ইমিশন হয় না, একটা না হয়তো বা মাসখানেকের মতো চার্জ থাকে। সো এই ধরনের আপনি একটা ইবুক রিডার কিনে নিতে পারেন। ওয়ারেবল ডিভাইস বলতে আমরা যেগুলো সাধারণত সেন্সরের মাধ্যমে তৈরি এবং আমাদের শরীরে থাকে, আমাদের শরীরের বিভিন্ন মুভমেন্ট আমাদের সেন্সর ইউনিট গুলিকে সে ট্র্যাক করতে পারে, এই ধরনের ডিভাইস। গেমিং ডিভাইসের মধ্যে আমরা গেম কনসোল জানি, হ্যান্ডহেল্ড গেম ডিভাইস যেটা সেটা জানি, জয়স্টিক এটাকে চিনি। এছাড়া আমাদের ডে টু ডে লাইফের আর কি থাকে কম্পিউটার ছাড়া, সেটা আমরা দেখি। যেমন কিবোর্ড, হিসেবে আমরা কিছুটা কিবোর্ড দেখছি। মাউস আমরা দেখছি, মাউস অনেক রকমের হইতে পারে। একটা মাউসের নাম হচ্ছে মাউস নর্মাল পয়েন্টিং মাউস, আমরা লেজার মাউস এখন হিসেবে চিনি। আরেকটা হচ্ছে আপনি ল্যাপটপে ইউজ করেন টাচ প্যাড, এবং এখন বর্তমানে স্ক্রিন, অন স্ক্রিনে আমরা যে ইউজ করি টাচ স্ক্রিন বলি। ওয়্যারলেস হেডসেট, মাইক্রোফোন, ওয়েবক্যাম, এগুলো হচ্ছে ইনপুট। স্ক্যানার, স্ক্যানারের মাধ্যমে আপনি একটা জিনিসকে স্ক্যান করে হুবহু ওই ডাটাটাকে কপি করে ফেলতে পারেন। প্রিন্টার, এখানে মূলত দুই রকমের প্রিন্টার আছে, একটা হচ্ছে 3D এবং একটা 2D। 2D প্রিন্টারে আপনি ফটো বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট প্রিন্ট করতে পারেন কালার কালার ছাড়া। এটা লেজার হইতে পারে বা ডট হইতে পারে, আবার মেকানিক্যাল হইতে পারে। এবং প্রিন্টের যখন 3D হয় তখন সেক্ষেত্রে প্লাস্টিক বা কিছু কম্পোনেন্ট সেগুলোকে গলানোর মাধ্যমে একটা নির্দিষ্ট ডিজাইনে 3D শেপ দেয়। আহ, এছাড়া ডিসপ্লে বলতে আমরা স্মার্টফোনের ডিসপ্লে জানি, ডিজিটাল ক্যামেরা, ট্যাবলেট, মনিটর, ল্যাপটপের বিভিন্ন ডিসপ্লে আছে। এছাড়া হেডফোন আমরা কথা বলি, স্পিকার আমরা শুনি। ল্যাপটপের মধ্যে একটা ডিস্ক ড্রাইভ আছে, সেটাকে বলা সলিড স্টেট ড্রাইভ। এটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়া দরকার, কারণ SSD এই কনসেপ্টটা মূলত আসছে কোথা থেকে। আপনি অ্যাকচুয়ালি সলিড স্টেট ড্রাইভ, আমরা যেমন র্যামের ভিতরে ছোট ছোট আইসি দিয়ে মেমোরি স্টেবল করছে, বাট এখানে কিন্তু ডাটা কিন্তু জমা থাকতে পারে না, কারেন্ট চলে গেলে র্যাম থেকে ডাটা মুছে যায়। এসএসডি এর মধ্যে এটা কোনো মেকানিক্যাল পার্ট নেই। আপনি একটু ভালো করে খেয়াল করেন ছবিটা, একটা হার্ড ডিস্কের ভিতরে একটা মেকানিক্যাল লাইন, এই যে তারটা, এবং এই গোল একটা লোহার বা স্টেইনলেস স্টিলের একটা পার্ট আছে। সো এইটা মেকানিক্যাল মুভিং পার্ট, যত বেশি মুভ হবে তত বেশি এটা নষ্ট হবে। আর এসএসডি এর মধ্যে আপনি চিপের মাধ্যমে কাজ করতেছেন, নষ্ট হওয়ার পরিমাণটা কম, বাট এটা আপনি যখন তখন ফ্ল্যাশ করতে পারেন, এই জন্য এসএসডি হার্ড ডিস্ক অনেক ফাস্টার হয়। এছাড়া এক্সটার্নাল হার্ড ডিস্ক আমরা দেখছি, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। ফ্ল্যাশ ড্রাইভ কেন বলা হয়, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস ফ্ল্যাশ ড্রাইভ। আমরা এটাকে পেন ড্রাইভ নামে চিনি, কিন্তু পেন ড্রাইভের চাইতে আপনি একটু ভালোভাবে যদি বলেন এটা ফ্ল্যাশ ড্রাইভ বলা হয়। কারণ ফ্ল্যাশ মানে কি, আপনি একটা জিনিসকে মুছে আবার নতুন করে রাখতেছেন, মুছে আবার নতুন করে ফ্ল্যাশ করতেছেন। ফ্ল্যাশ করার মাধ্যমে আপনি একটা ডাটা মেমোরিতে রাখতেছেন আবার ডিলিট করে দিতেছেন, ব্যাপারটা এরকম অনেকটা। এই জিনিসটা মেমোরি কার্ড হিসেবে আমরা এখন বর্তমানে ইউজ করি।
তাছাড়া অপটিক্যাল ডিস্ক আমরা নামে চিনি হচ্ছে সিডি, ডিভিডি, এরকম বিষয়টা। আমরা মূলত সিডি বলতে কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি মানে হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। সিডিতে আপনি 750 মেগাবাইট, 720 মেগাবাইট, 700 মেগাবাইট পর্যন্ত হয়তো বা ডাটা রাখেন। ডিভিডিতে হয়তো বা আপনি 7.2 জিবি পর্যন্ত রাখতে পারেন। জাস্ট একই জিনিস, টেকনোলজিটা একটু আলাদা। এছাড়া আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করি হচ্ছে ক্লাউড। ক্লাউড বলতে বোঝায় অনলাইনে আপনি যখন কোনো ডেটা আপলোড করেন, এটা আমরা অনলাইন সেকশনে দেখবো। আহ মোটামুটি এই হচ্ছিল আমাদের কিছুটা কম্পিউটার রিলেটেড পার্ট। ইনশাল্লাহ আমরা আজকে এই পর্যন্তই রাখবো, এবং আমরা ট্রাই করব যে নেক্সট ক্লাসে কম্পিউটার আরো আদ্যপান্ত, আরো খুঁটিনাটি বিষয়গুলি জানার, যাতে আপনি যখন একটা কম্পিউটার কিনতে যাবেন আপনি একটু বোঝার চেষ্টা করবেন। আমরা একটা কম্পিউটারের ব্রাউজার অন করে দেখবো যে আসলে কোন কোন জিনিসের সাথে কোন কোন জিনিসটা কম্পিটেবল, বা এটা কেন এই নাম দেওয়া হয়েছে, বা কম্পিউটারের বিভিন্ন ইন্টারনাল মেকানিজমটা কি। আপনি যখন কম্পিউটার কিনতে যাবেন তখন হয়তো বা কম্পিউটার সম্পর্কে একটু ভালো আইডিয়া পাবেন, আপনি ভালো খারাপটা নির্ধারণ করতে পারবেন। এবং কম্পিউটার যখন আপনি চালাবেন হার্ড ডিস্ক অনুসারে, বা আপনি যখন কম্পিউটারের ডিভাইস হিসেবে, আপনি যেন যন্ত্রাংশগুলো খুললে বুঝতে পারেন যে কোথায় কোন কম্পিউটারের কোন পার্টটা অ্যাটাচ করা থাকে, কোনটা কিভাবে মেনটেন করা লাগে। তো মোটামুটি এই আমাদের আজকের সেশনটা। আমরা আশা করি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের আরো ভালো কিছু দেখাতে পারবো। ধন্যবাদ।